নমস্কার সবাইকে। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে যে টপিকটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ইস্যুস অ্যান্ড কনসার্ন অফ প্রি সার্ভিস টিচার এডুকেশন অ্যাট এলিমেন্টারি এডুকেশন। সেখানে আমরা প্রথমে দেখে নেব যে কন্টেন্টে আমি আজকে কি দেখানোর চেষ্টা করেছি। ইন্ট্রোডাকশন, ইম্পর্টেন্স, ইস্যুস অ্যান্ড কনসার্ন, সাজেশন, কনক্লুশন অ্যান্ড রেফারেন্সেস। আমরা জানি যে অতি প্রাচীনকাল থেকে দেখে এসেছি যে শিক্ষকতা মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কাজ। তবে জ্ঞানবান শিক্ষকই সবসময় এই কাজকে ব্রত ও সেবামূলকভাবে কাজ করে থাকেন বলে আমরা সবাই জানি। তারই একটা অন্যতম অংশ হচ্ছে প্রি সার্ভিস টিচার এডুকেশন, অর্থাৎ কি কর্মপূর্ব শিক্ষক শিক্ষা। অর্থাৎ কি একজন শিক্ষার্থী সে তখনও কিন্তু শিক্ষক হয়নি, প্রসেসিং এ আছে। অর্থাৎ একজন শিক্ষার্থী যে কিনা তার শিক্ষকতাকে পেশা হিসাবে নিয়েছে, কিন্তু সেই পেশাটা কখন নেবে, যখন সে কি তার প্রাক শিক্ষকতাটা যখন প্রশিক্ষণের মাধ্যম দিয়ে সে গ্রহণ করবে। অর্থাৎ আমরা কর্মপূর্ব প্রশিক্ষণ বলতে বোঝায় যে কর্মে প্রবেশের পূর্বে শিক্ষার্থী এবং শিক্ষক তাদের প্রশিক্ষণ দান। সে একজন শিক্ষার্থী আগে ছিল, যখন প্রশিক্ষণ নিচ্ছেন বা প্রশিক্ষণ নেওয়ার পরে তিনি শিক্ষক হবেন, সেই কর্মপূর্ব টিচার এডুকেশন। তাহলে আমরা এক কথায় জানবো যে বর্তমান সময়ে কর্মে প্রবেশের পূর্বে যখন প্রশিক্ষণ নিচ্ছে একজন শিক্ষার্থী, সেটাকেই আমরা এক কথায় প্রি সার্ভিস টিচার এডুকেশন বলবো। এবার আমি ইন্ট্রোডাকশনে কি লিখেছি সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। প্রি সার্ভিস টিচার এডুকেশন ইজ এ প্রোগ্রাম দ্যাট প্রিপেয়ার্স ফ্রেশার্স ফর দ্য টিচিং প্রফেশন। আমি কয়েকটা পয়েন্ট অফ ভিউ বলবো যেখানে কয়েকটা শব্দ আছে, যেমন প্রিপেয়ার ফ্রেশার্স। ফ্রেশার্স মানে কি নবাগত, যে সমস্ত শিক্ষার্থীগুলো নতুন শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছে, এবং এই যে টিচিং প্রফেশন, শিক্ষকতাকে তাদের টিচিং মানে কি শিক্ষাদানের সেই যে প্রফেশন, পেশাগত হিসাবে নিজেকে নিজেকে তুলে ধরেছে সবার সামনে, এবং পরবর্তীকালে সে একজন শিক্ষক হবে। তারপর কি বলা হয়েছে, দিস প্রোগ্রাম এডস ক্রুশিয়াল লার্নিং অ্যান্ড হেল্পস ফিউচার টিচার ক্রিয়েটস এ হলিস্টিক লার্নিং। ফিউচার টিচার হবে কি ভবিষ্যতের শিক্ষক, এবং কি কি ক্রিয়েট করবে হলিস্টিক লার্নিং। ওভারঅল আমরা একটা কথা শুনেছি না যে হলিস্টিক ডেভেলপমেন্ট, তেমনি হচ্ছে যে কি হলিস্টিক লার্নিং, অর্থাৎ কি ওভারঅল লার্নিং এনভায়রনমেন্টের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী সে কিনা শিক্ষক হিসাবে নিজেকে গড়ে তুলবে। প্রোভাইড স্কিলস, তার দক্ষতা বৃদ্ধি করবে। নলেজ অ্যান্ড অ্যাটিটিউড, অর্থাৎ কি জ্ঞান ও দক্ষতা বিভিন্ন জিনিসের উপর সে জোর দেবে। আরো কি বলা হয়েছে, দিস প্রোগ্রাম ইজ বেস্ট সুট ফর ফ্রেশার্স হু ওয়ান্ট টু বি পারসুজ এ ক্যারিয়ার ইন দা এডুকেশন ইন্ডাস্ট্রি। কি শিক্ষা এডুকেশন ইন্ডাস্ট্রিতে কি করবে, ফ্রেশার্স মানে নবাগতরা তার একটা কেরিয়ার হিসাবে, অর্থাৎ কি এটাকে একটা পেশা হিসাবে নেবে। আরো আরো কি বলা হয়েছে, প্রি সার্ভিস টিচার মিনিং ইট স্টুডেন্ট পারসুইং টিচিং অ্যাজ এ কেরিয়ার। সেটা আমি আগেই বলেছি কি শিক্ষাদানটাকে টিচিং সেটাকে কেরিয়ার হিসেবে নেবে। আচ্ছা, আমরা জানি যে বর্তমান সময়ে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে বিএড এমএড এ এসেছি। তখন আমরা লক্ষ্য করেছি যে আহ, যে উম, আহ, মাধ্যমিক চালানোর জন্য একটা বোর্ড আছে, উচ্চ মাধ্যমিক চালানোর জন্য বোর্ড আছে, গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি চালানোর জন্য ইউনিভার্সিটি আছে, তেমনি টিচার এডুকেশন ওইগুলোকে পরিচালিত করার জন্য বিভিন্ন এজেন্সি গুলো আছে। যেমন ইন্টারন্যাশনাল লেভেলে ইউনেস্কো, ন্যাশনাল লেভেলে এনসিইআরটি, এনসিটিই, ইউজিসি, ন্যাক, আবার স্টেট লেভেলে এসসিইআরটি, ডায়েট, আবার অন্যান্য কিছু এজেন্সি গুলো আছে যেগুলো এখানে নেই, তোমরা অনেকেই জানো। এদের কি কার্যকরী ভূমিকাগুলো সবগুলো যে যার লেভেল অনুযায়ী আলাদা আলাদা। এবার দেখবো ইম্পর্টেন্স। ইম্পর্টেন্সে কি আমরা মোটামুটি এখানে 5টা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তোমরা সকলেই জানো এগুলো ছাড়াও আরো অনেক কিছুই আছে। তার মধ্যে একটা হচ্ছে যে কি টু ডেভেলপ স্কিল অ্যান্ড নলেজ। আমরা স্কিল এবং নলেজকে কখন গুরুত্ব দেব, যখন কি যে জ্ঞানটা আমরা অর্জন করব, এবং সেই জ্ঞানটাকে যখন আমরা কি
দক্ষতা কখন দক্ষতা হবে, যখন সেটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে সেটাকে আমরা ইউজ করব বা ইউটিলাইজ করব, সেটাই হচ্ছে যে কি স্কিল অ্যান্ড নলেজ। ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্লাসরুম ম্যানেজমেন্ট কি, যখন একটা কি কর্মপূর্ব শিক্ষক শিক্ষা, অর্থাৎ কি একজন শিক্ষার্থী সে কিনা কি ইন দ্য প্রসেস অফ টিচার হচ্ছে, তো সে তখনও টিচার হয়নি, যে প্রসেসের মধ্যে আছে কি, সে তখন শিখবে কি একটা ক্লাসরুম ম্যানেজমেন্ট কিভাবে সে করবে, বর্তমান সময়ে একটা ক্লাসরুম কিভাবে পরিচালনা করলে, কেমন পরিবেশ গড়ে তুললে একটা ক্লাসরুম ভালোভাবে পরিচালিত করলে শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং শিক্ষক শিক্ষা প্রদানও করতে পারবে। বিল্ডিং কনফিডেন্স, অর্থাৎ কি বারবার পড়াতে পড়াতে বারবার পড়াতে পড়াতে এখানে একটা নতুন জিনিস, যেমন কি আমরা মাইক্রো টিচিং করেছি, ম্যাক্রো টিচিং আমরা অর্থাৎ ইন্টার্নশিপ, সেই অন্য স্কুলে গিয়ে বারবার পড়াতে পড়াতে আমার কি কনফিডেন্স লেভেল হাই হবে, অর্থাৎ কি নিজের মধ্যে একটা আমরা আত্মবিশ্বাস পাবো যে না আমি ছেলেদের সামনে গিয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারবো, তাদের জ্ঞান এবং যে দক্ষতা আছে তার বৃদ্ধি করতে পারবো। অন্যটি হচ্ছে কি ইথিক্যাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট। ইথিক্যাল মানে নীতিগত, পেশাগত বিকাশে কিছু নীতিগত দিক লক্ষ্য করে একজন টিচার সব সময় শিক্ষার্থীকে শিক্ষাদান করবে। তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে যে আচরণ। একজন টিচারের কখনোই আচরণ নেগেটিভ হবে না, কারণ নেগেটিভ আচরণ একটা শিক্ষার্থীকে যখন শিক্ষা প্রদান করবে তখন তার মনের মধ্যে নানা রকম নেতিবাচক মূলক মনোভাব সৃষ্টি করবে। তাছাড়াও হচ্ছে যে কি না বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে আরো বিভিন্ন রকম যে এগুলো আছে, যেমন দায়িত্বশীল, স্নেহপরায়ণতা, অর্থাৎ কি শিক্ষার্থীদের স্নেহভাবে তাদেরকে পড়াবে। তাছাড়া গণতান্ত্রিক এবং দেশপ্রেম এবং শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দেবে। এছাড়াও বিভিন্ন রকম ইথিক্যাল বা নীতিগুলো আমরা লক্ষ্য করেছি। আহ আরেকটা হচ্ছে যে ডেভেলপ পেডাগজিক্যাল টেকনিক। পেডাগজি অর্থাৎ কি একটা ক্লাসরুমে আমি একজন শিক্ষার্থী, সে কিভাবে শিক্ষার্থীদের সামনে তার পড়ানোটাকে কিভাবে উপস্থাপন করবে, তো কিভাবে তার লার্নিং প্রসেসটা করবে, কোন মেথড ইউজ করবে, কিংবা যে পড়ানোটা পড়ালো সে কিভাবে সে অ্যাসেসমেন্ট করবে, যার ফলে সে পড়ানোটা যে তার গুণগত মান হয়েছে কিনা, সেইটার মাধ্যমে সে পেডাগজিক্যাল তার টেকনিকগুলো উন্নতি লাভ হবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে ইম্পর্টেন্স অফ প্রি সার্ভিস টিচার এডুকেশন কি। এবার আসো ইস্যুস অ্যান্ড কনসার্ন। বর্তমান প্রি সার্ভিস টিচার এডুকেশনের বহু সমস্যা আছে এবং বহু উদ্বেগ আছে, যার জন্য এর জন্য আমরা আমরা নিজেদেরকেও কখনো কখনো দায়ী করতে পারি, আবার এর জন্য কখনো কখনো রাজ্য সরকার বলো বা কেন্দ্র সরকার বলো তাদের বিভিন্ন রকম নিয়ম নীতি যখন তখন আমাদের উপর লাগু হচ্ছে, এই জন্য তাদেরকে সেইগুলোই সমস্যা সমাধান আমরা তাদের মধ্যে পড়ে আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্স লিমিটেশন, অর্থাৎ কি কোনো একটা প্রতিষ্ঠান তার যদি ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো যখন অনুন্নত হবে তখন সেখানে আমরা একজন টিচার পড়ানোর ক্ষেত্রে অসুবিধা হবে, উপযুক্ত পরিবেশ গঠন করতে পারবে না। আর রিসোর্স লিমিটেশন কি, বর্তমান সমসাময়িক যুগে আমরা দেখেছি যে যে প্রযুক্তিবিদ্যার যুগে আমরা যে রিসোর্স যদি না পাই, অর্থাৎ কি ভালো বই কিংবা আমরা যখন যে পিপিটি প্রেজেন্টেশন করছি তখন যে স্মার্ট বোর্ড কিংবা যে আমাদের কম্পিউটার আছে সেগুলো যদি অভাব দেখা যায়, তাহলে কি সেই স্কুল বা সেই কলেজ বা সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বর্তমান সমসাময়িক যুগের যে ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারবে না। আর ল্যাক অফ স্কিল টিচার অ্যাপয়েন্টেড, অর্থাৎ কি এই জন্য এই যে রিসোর্স লিমিটেশন অবশ্যই একটা উন্নত দিক, কিন্তু এইগুলোকে মেনটেন করার জন্য একজন স্কিল টিচার দরকার। কিছু কিছু ক্ষেত্রে টাকার বিনিময়ে আমি যদি লক্ষ্য করি বর্তমানে যে পশ্চিমবঙ্গ সরকারে বিএড কলেজগুলোতে বা এমএড কলেজগুলোতে ন্যূনতম 6,000 টাকা দিয়ে কোনো রকমের একটা টিচার অ্যাপয়েন্ট করছে, কিন্তু তাদের স্কিল আছে কিনা তাও কোনোরূপ ভাবে দেখছে না বা কোনোরূপ ভাবে কোনো পরীক্ষার মাধ্যমে এগুলো অ্যাপয়েন্টেড করছে না। 3 নম্বরে কোয়ালিটি অ্যান্ড রিলিভেন্স অফ কারিকুলার ইস্যু, অর্থাৎ কি সমসাময়িক যুগের যে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমগুলো আমরা যদি সমসাময়িক যুগের সঙ্গে তাল মিলিয়ে না করতে পারি, তাহলে বর্তমান সময়ে দেখবো যে কি না যে আমাদের যে বিভিন্ন রকম পরীক্ষা যায় যে বিএড বা এমএড, সে একজন যে পরবর্তীকালে স্কুলের টিচার হোক বা একটা ইউনিভার্সিটি কলেজের টিচার হোক, বিভিন্ন রকম যে আমাদের যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট গুলো হয় সেই সমস্ত টেস্ট একদিকে যদি পাঠ্যক্রম সে আলাদাভাবে পড়ে, কিংবা যে সে যদি বিএড এমএড এর কারিকুলাম আলাদাভাবে পড়ে, তাহলে দুটোর মধ্যে ডিসব্যালেন্স হয়ে গেলে যে কোনো একদিকে তার ক্ষতি হতে পারে। কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, এটা একটা বড় ইস্যু বর্তমান যুগে।
কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন আমরা দেখি, যদি শিক্ষাটাকে একদম বাণিজ্যিকীকরণ করে নিয়েছে। কারণ কি না, বর্তমানে আমরা যদি দেখি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার হোক, কিংবা আমরা যদি বাইরের আসাম বা ত্রিপুরাতে দেখি, সেখান থেকে ছাত্রছাত্রীরা এসে বর্তমান পশ্চিমবঙ্গে এসে ডিগ্রিটাকে কিছু টাকার বিনিময়ে কিনে নিচ্ছে। কিন্তু এটা একটা বড় ইস্যু। যারা বিভিন্ন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড কলেজগুলোতে ভালোভাবে সময় দিয়ে পড়াশোনা করছে, তাদের এতে ক্ষতি হচ্ছে, কারণ দুটো ডিগ্রিরই একই মান। ডিসপ্যারিটিস বিটুইন ইনস্টিটিউশন, অর্থাৎ কি ইনস্টিটিউশনকে ডিসপ্যারিটি কখন করব না, আমরা জানি যে আমরা আমাদের সরকার, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, এটা তিন ভাগে আমরা ইনস্টিটিউশন গুলোকে ভাগ করি। এক হচ্ছে গভর্নমেন্ট এডেড, একটা গভর্নমেন্ট পিওর গভর্নমেন্ট, আর একটা হচ্ছে প্রাইভেট। অর্থাৎ কি, তাহলে এই তিন ইনস্টিটিউশনের ক্ষেত্রে গভর্নমেন্ট এডেড গুলোতে কিছু কিছু টাকা পাবে, গভর্নমেন্ট গুলোতে সম্পূর্ণ টাকা পাবে, প্রাইভেট গুলোতে তাদের মানদণ্ড উন্নত করার জন্য টাকার অভাব বা শিক্ষক ঠিকমতো করতে পারছে না, বিভিন্ন দিকে তাদের মানে অনুন্নতি দেখা যেতে পারে। এই জন্য কি ডিসপ্যারিটি বিটুইন ইনস্টিটিউশন একটা বড় ইস্যু। মনিটরিং অ্যান্ড ফান্ডিং, বর্তমান সময়ে আমরা দেখেছি যে আমি আগেই বলেছিলাম যে আমাদের যে এজেন্সিগুলো আছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট এজেন্সি হচ্ছে যে এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এবং আমরা দেখেছি যে ন্যাক, অর্থাৎ কি কন্টিনিউয়াস ইভালুয়েশন করার জন্য এমন একটা সংস্থা যে কোনো কলেজকে কন্টিনিউয়াস ইভালুয়েশন করার ফলে গ্রেড প্রদান করে, তার ফলে রুসা তাদের ফান্ডিং করে। সেটাই হচ্ছে যে কি মনিটরিং এবং ফান্ডিং। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট প্রাইভেট বা কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট এডেড আমি যদি লক্ষ্য করি, তাহলে কি মনিটরিং ঠিক হচ্ছে না, এর ফলে শিক্ষার মানটা পরপর নিজে নেমে যাচ্ছে। আমরা আরেকটা লক্ষ্য করব, সেটা হচ্ছে যে ইনএডিকুয়েট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এটা আমি আগে বলেছি। স্টুডেন্ট এনরোলমেন্ট, অর্থাৎ বড় একটা ইস্যু হচ্ছে যে কি স্টুডেন্ট এনরোলমেন্ট, অর্থাৎ কি আমরা যদি আগে দেখেছি যে আগে যখন এসএসসি হতো, আমি যদি লক্ষ্য করি যে বর্তমান সময়ে এসএসসি আর হচ্ছে না, কিন্তু স্টুডেন্ট এনরোলমেন্ট আগে 100 জনে 100টা সিট থাকলে 100 ভর্তি হতো, কিন্তু এখন 100 হচ্ছে না। সেইটা কেন হচ্ছে না? এর জন্য কি স্টুডেন্টরা দায়ী, না এমপ্লয়মেন্ট হচ্ছে না, না এর জন্য সরকার দেয়? এটা আমাদের লক্ষ্য করতে হবে। কোর্স ডিউরেশন, আমরা যদি লক্ষ্য করি 2014 সালের আগে বিএড এমএড 1 বছরের ছিল, আবার 2014 সালের পর এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত আবার 2 বছর, আবার বর্তমান সময়ে দেখা যাচ্ছে একটা নোটিশের মাধ্যম দিয়ে এক্স হ্যান্ডেলে দেখতে পাচ্ছি যে কি বিএড এমএড 1 বছরের। এই রকম ইস্যু, অর্থাৎ কি এডুকেশন পলিসিগত যে আমাদের যে বিভিন্ন ধরনের ইস্যুগুলো আছে, সেইগুলো যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে কি বর্তমান সময়ে কলেজ হোক, শিক্ষার্থী হোক, এবং কর্মপূর্ব শিক্ষক, যারা শিক্ষক রূপে নিজেদেরকে গঠন করছে, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। সাজেশন, এইগুলো প্রত্যেক জিনিসের সমস্যা আছে, তার সমাধানও আছে, বা কিছু সাজেশনও আছে যে কি করলে ভালো হবে। যেমন 4 ইয়ার ইন্টিগ্রেটেড টিচার ট্রেনিং ইন ইউজি লেভেল, এই ক্ষেত্রে আমি বলবো 4 ইয়ার ইন্টিগ্রেটেড, এই নিয়ে একটা নিজেদের মধ্যে মতানৈক্য আছে। অর্থাৎ কি 4 ইয়ার ইন্টিগ্রেটেড টিচার ট্রেনিং আর 4 ইয়ার ডিগ্রি কোর্স, দুটোর মধ্যে একটু আলাদা আছে। সবাই একটু দেখে নেবে যে 4 ইয়ার ডিগ্রি কোর্সের জিনিসটা কি। আর আমি বলে দিচ্ছি যে 4 ইয়ার ইন্টিগ্রেটেড টিচার ট্রেনিংটা কি, 3 বছরের ইউজি কোর্স করবে, সঙ্গে করবে বিএড কোর্স। একটা স্টুডেন্ট ধরো সে 2014 সালে গ্রাজুয়েশন করেছে, পরবর্তীকালে তার কিছু সমসাময়িক সমস্যার জন্য সে 2025 সালে করতে এসেছে বিএড, কিন্তু এই যে 10 বছর সে কি করলো না করলো স্ট্যাটাসটা আমরা জানতে পারবো না। কিন্তু 4 ইয়ার ইন্টিগ্রেটেড জন্য এর ফলে কি সঙ্গে সঙ্গে বিএডটা করে নিচ্ছে, এর ফলে সে বিভিন্ন রকম পরীক্ষায় বসতে পারছে, এবং সেখান থেকে সে নিজেকে তার গোল অ্যাচিভ করার তার ক্ষমতা যদি থাকে, তাহলে সে অ্যাচিভ করতে পারছে। অ্যারেঞ্জ অ্যাড অন কোর্স অ্যান্ড প্রোভাইড ভ্যালু এডুকেশন। অ্যাড অন কোর্স কি, একজন শিক্ষককে তার ইমপ্রুভমেন্ট করার জন্য, স্কিল বেসড করার জন্য, এই যে স্বয়ংপ্রভা, বিভিন্ন যে আমাদের গুগলে যে বিভিন্ন রকম যে আমাদের কি বলা হয়, মানে বিনা পয়সা যে পড়ানো হয়, যে এগুলো আছে, সেগুলোতে নিজেদেরকে স্কিল বেসড টিচার হিসাবে নিজেদেরকে পরিগণিত করতে পারবে। ভ্যালু এডুকেশন, ভ্যালু এডুকেশন কি, বর্তমান সমসাময়িক যুগে আমাদের যে এজ লেভেলটা আছে, মোটামুটি ধরুন বিএড করছে কারা 21 থেকে 25-এর মধ্যে যারা আছে, তাদের মধ্যে নেগেটিভ চিন্তাধারা সবসময় বেশি থাকে। এই জন্য ভ্যালু এডুকেশন একটা মারাত্মক একটা সাজেশন হতে পারে। ইমপ্রুভমেন্ট ম্যাক্রো টিচিং ইন্টার্নশিপ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি ইন্টার্নশিপের সময় নিজেদেরকে মডিফাই করতে হবে, এবং যাতে ভালোভাবে সবার সামনে আমি যদি শিক্ষাটা প্রদান করতে পারি, আমার নিজেরই উন্নতি হবে। প্রোভাইড স্কলারশিপ, বিভিন্ন ধরনের স্কলারশিপ আমাদের আছে, যেগুলো কি
স্কলারশিপ দেওয়ার ফলে হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের যে অনীহাটা ছিল হয়তো আসতে পারে, কিংবা আমরা দেখেছি বিভিন্ন অনুন্নত যারা জাতি উপজাতি আছে তাদের আর্থিক সমস্যার কারণে হয়তো আসতে পারছে না, অথচ ইচ্ছা আছে, তাদের জন্য প্রোভাইড করতে হবে স্কলারশিপ। টু মেনটেন দ্য কোয়ালিটি অফ দ্য প্রি সার্ভিস টিচার ট্রেনিং কোর্স, মেনটেন করতে হবে অবশ্যই, অর্থাৎ কি কর্মপূর্ব শিক্ষার জন্য যে আমাদের কোর্সটা সেটাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। কোয়ালিটি ছাড়া কোনোদিন একটা কর্মপূর্ব শিক্ষা কোনোদিন কোয়ালিটি ছাড়া চলতে পারবে না। কন্টিনিউয়াস মনিটরিং, এটা আমি আগে বহুবার বলেছি, মনিটরিং করতে হবে। মোর অ্যান্ড মোর রিসার্চ ইন টিচার এডুকেশন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে রিসার্চের যে ট্রেন্ড সেটা আমি অন্যান্য ক্ষেত্রে বহু দেখলেও টিচার এডুকেশনের ক্ষেত্রে খুব কম সংখ্যক হচ্ছে না আমি বলবো না, কিন্তু হচ্ছে, কিন্তু টিচার এডুকেশনের ক্ষেত্রে খুব কম সংখ্যক হচ্ছে। এটা যদি আরো বেশি বেশি করে ডিপলি ভাবে চিন্তা করা যায় তাহলে কি আরো বিভিন্ন রকমের সমস্যার সমাধান আমরা দেখতে পাবো। কনক্লুশন, ওভারঅল আমি যদি বলি প্রি সার্ভিস টিচার এডুকেশনটা আমি যদি ওভারঅল বলি, আমরা দেখেছি যে কর্মপূর্ব প্রশিক্ষণ বলতে কর্মে প্রবেশের পূর্বে শিক্ষার্থী নিজেকে শিক্ষক রূপে পরিগণিত করছে বা তৈরি করছে। এর ফলে যে সমস্ত তাদের সমস্যাগুলো ছিল, যে স্কিল তারা কিভাবে ইমপ্রুভ করবে, কিভাবে নলেজ গ্যাদার করবে, এই সমস্ত জিনিসগুলো কিভাবে তাদের মধ্যে নেগেটিভ চিন্তাধারা দূর করে পজিটিভলি ভাবে এগিয়ে যাবে, এই সমস্ত এগুলো প্রি সার্ভিস টিচার এডুকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক বলে আমি মনে করি। রেফারেন্সেস আমি এই সমস্ত জায়গাগুলো থেকে মোটামুটি আমি তথ্য কালেক্ট করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার। আবার কোনো একটা ক্লাসে সবার সঙ্গে দেখা হবে।